বাইরে তখন বিকেলের শান্ত পরিবেশ, মেঘলা আকাশের নিচে শহরটা এখনো একটু হলেও চুপচাপ। হাসপাতালে করিডোরের বাতিগুলো ফ্যাকাশে। সেরাজ বসে আছে চুপচাপ, তার চোখ লালচে ছাপ, মুখে ক্লান্তি আর হৃদয়ের ভেতর টানা এক অস্থিরতা। হাসপাতালের সাদা দেয়ালগুলো যেন তার বুকের ভার আরো বাড়িয়ে তুলেছে। ভেতরের আইভি চলমান কক্ষে শুয়ে আছে সোম, ঘুমন্ত আর নিস্তব্ধ অবস্থায়, মুখটা ফর্সা, ছোটের কোণ শুকিয়ে গেছে, হাতে স্যালাইনের পাইপ ঢোকানো, চোখের পাতাগুলো ভারী, যেন হাজারটা অশ্রু জমে আছে সেখানে। পাশে মনিটর টিকটিক শব্দ সমুর বেঁচে থাকার প্রমাণ দিচ্ছে। সেরাজ বারবার জানলার পাশে গিয়ে দাঁড়ায়, আবার ফিরে আসে। নার্স মাঝে মাঝে ভেতরে যাচ্ছে, কিছু জিজ্ঞেস করছে, আবার বেরিয়ে আসছে। সেরাজ চাতক পাখির মতো সমুর কেবিনের দিকে তাকানো। খান বাড়ির আর চৌধুরী বাড়ির প্রতিটি সদস্য ইতিমধ্যে হসপিটালে উপস্থিত হয়েছে। এই প্রথম দিকে পছন্দের তালিকায় না থাকলেও এখন সকলের ভালোবাসার আর পছন্দের শীর্ষে সুম। আরিয়ান চৌধুরীও এসেছিলেন, কিন্তু সেরাজ তাকে ঢুকতে দেয়নি। শারবাজরা সকলে বুঝিয়ে বাড়িতে পাঠিয়েছে, কিন্তু অনন্যা খাতুন, শাহবাজ খান, রিয়াজ, ফিরোজা আর ঈশিতাকে অনেক চেষ্টা করেও বাড়িতে পাঠানো সম্ভব হয়নি। সকলে খান বাড়ির বউ আর বংশধরের ভালো খবরের অপেক্ষায়। সমুর কেবিন থেকে ডাক্তার বেরিয়ে এলো, সকলে তার কাছে এগিয়ে গেল। ডাক্তার সকলকে উপেক্ষা করে সেরাজের সামনে গিয়ে দাঁড়ালো। সেরাজ তাকিয়ে রইল ডাক্তারের দিকে। চিন্তার কিছু নেই, শরীর দুর্বল, মানসিক চাপও ছিল, কিন্তু এখন চেপ। কেবল ওনাকে মানসিক শান্তি দিতে হবে এই মুহূর্তে, সেটা সবচেয়ে বেশি জরুরি। সেরাজ মাথা ঝাঁকায়, কিন্তু নিজের ভিতরে অপরাধ বোধটা আরো গভীরভাবে গিয়ে বসে। সেরাজ ভরসা পায় না ডাক্তারের কথায়, সে সন্দেহ দৃষ্টিতে তাকে বলে, আমার কেন যেন সব কিছু ঠিক লাগছে না। আপনি কি কিছু লুকাচ্ছেন? মিস্টার খান, আগে জানতাম নারীরা কোনো ভালো খারাপ কিছুর পূর্বে ইঙ্গিত পায়। আজ আপনাকে দেখে বুঝলাম পুরুষরাও বুঝতে পারে। আমার সাথে একটু আসবেন? সেরাজ চমকে ওঠে। সে এক মুহূর্ত দেরি না করে হাঁটতে শুরু করে ডাক্তারের পেছনে। দুজন কেবিনে ঢুকে যায়। ডাক্তার বসতে বলল, কিন্তু সেরাজ দাঁড়িয়ে থাকে। বলুন ডাক্তার, কি হয়েছে? ডাক্তার একটু দম নিয়ে বললেন, আপনার ওয়াইফ, ওনার মিসক্যারেজ হয়েছে, বেবিটা বাঁচেনি। আর তাছাড়া উনি মেবি বেবি নষ্ট করার জন্য মেডিসিন নিয়েছিলেন। সেরাজ মুহূর্তে রেগে যায়। সে রাগান্বিত স্বরে বলে, আপনার মাথা ঠিক আছে? কি বাজে কথা বলছেন? আপনার কোনো আইডিয়া নেই ও এই বেবিটার জন্য কতটা এক্সাইটেড ছিল। দেখুন মিস্টার খান, আমরা ওনার অনেকগুলো টেস্ট করিয়েছি, আর তাতেই ধরা পড়েছে। রিপোর্ট তো আর ভুল বলবে না। আপনার কপাল ভালো যে আপনি একজন মেয়ে, নয়তো এখানেই এই মুহূর্তে আপনার লাশ ফেলে দিতাম। কাম ডাউন মিস্টার খান, আগে আমাকে পুরোটা শেষ করতে দিন। এক মুহূর্ত থেমে যায় সময়। সিরাজের ঠোঁট কাঁপছে, চোখ স্থির, অথচ ভেতরটা থরথর করে কাঁপছে। আপনি কি বলছেন ডাক্তার? ডাক্তার চোখ নামিয়ে বললেন। আমি দুঃখিত মিস্টার খান। সিরাজ পেছনে হেলান দিয়ে ঠেকে দাঁড়িয়ে থাকে, গলা দিয়ে আওয়াজ বের হয় না, শুধু নিঃশ্বাসে ব্যথা প্রকাশ পায় তার। কিন্তু ডাক্তার তখনও থামেননি। আরও একটা ব্যাপার আছে, এটা আরও সিরিয়াস। সিরাজের কণ্ঠ যেন ভেঙে যায়। আরও কি? ডাক্তার আসতে বললেন, আমরা আলট্রাসোনোগ্রাফি করার সময় দেখতে পাই আপনার ওয়াইফের ইউটেরাসে একটি টিউমার আছে। জায়গাটা খুব সেনসিটিভ। সিরাজের মুখে এবার ভয় কি টিউমার? কথা। ডাক্তার মাথা নাড়েন। যদি এটা আগে ধারণা পড়তো এবং উনি গর্ভটা রাখতে চাইতেন, তাহলে ভবিষ্যতে মা এবং সন্তান দুজনেরই জীবন হুমকির মুখে পড়তো। এক অর্থে এই মিসক্যারেজটা তাকে বাঁচিয়েছে। সিরাজ সামনে এগিয়ে আসে, চেয়ারে বসে পড়ে, মাথা দু হাতে চেপে ধরে বলে, ডাক্তার। সেটা আমি ওকে কিভাবে বলবো ডাক্তার? ওকে এখানে আনার সময় আমি কথা দিয়েছিলাম ওর আর আমাদের বেবির কিছু হতে দিব না আমি। খুব ধীরে বললেন। সিরাজ একজন মা তার সন্তানের জন্য নিজের জীবনও দিতে প্রস্তুত থাকে। এই অবস্থায় আপনি ছাড়া কেউ তাকে বোঝাতে পারবে না। তাছাড়া ভয় নেই, ঠিকমতো অপারেশন করতে পারলে আপনারা 1 বছর পর আবারও বেবি নেবার প্ল্যানিং করতে পারবেন। কথাটা শোনার পর আমার স্ত্রীর যা অবস্থা হবে সেটা আমি সহ্য করতে পারবো না ডাক্তার। আপনি কি খুব ভালোবাসেন আপনার স্ত্রীকে? কিছুক্ষণ চুপ করে থাকে, তার ঠোঁটে একটা হাসি আর চোখে অতল গভীরতা। সে নিচু গলায় বলল, ভালোবাসি এই শব্দটা ওর জন্য ছোট। ওকে আমি শুধু ভালোবাসি না, ও আমার বুকের বাম পাশটায় থাকা জীবনটা, ওর নিঃশ্বাসের হিসাব রাখি আমি। যে মানুষটাকে দেখলে আমার রাগ থেমে যায়, হাত শক্ত হয়ে এলেও ওর চোখের দিকে তাকালে সেই হাত
নরম হয়ে যায়। আমি যদি কখনো মরেও যাই, তবুও ওর হাতটা যদি অন্য কেউ ধরতে চায়, আমার আত্মা কাঁপবে। এই পৃথিবীতে যতটা গভীরভাবে একজন পুরুষ কাউকে ভালোবাসতে পারে, তার চেয়েও লক্ষ কোটি গুণ বেশি আমি আমার স্ত্রীকে ভালোবাসি। তাই ভালোবাসি বললে কম বলা হয়। আমি ওতে বাঁচি। এটার মুগ্ধ হয়ে তাকিয়ে সিরাজের দিকে সিরাজ আবারও বলল, আমি কখনো ওকে বলি না, কিন্তু প্রতিটা দিন প্রতিটা রাতে ওর মুখটা না দেখে আমি ঘুমাতে পারি না। ও যদি একদিন না হাসে, আমার সব কিছু থেমে যায়। অনেক কিছু হারিয়েছি জীবনে, কিন্তু ওকে পেলাম বলেই জীবনটার হিসেব মিলে গেল। ডাক্তার হালকা হেসে বলল, আমি যতদূর জানি আপনি খুব চুপচাপ মানুষ, কখনো কাউকে নিয়ে মুখ খোলেন না। আজ যখন বললেন, মনে হচ্ছে আপনি শুধু ভালোবাসেন না, আপনার স্ত্রীকে ভালোবাসা আপনার পেশা হয়ে গেছে। আপনার স্ত্রীর কপাল খুব ভালো, ওনার মতো একটা গভীর ভালোবাসা কয়জন পায়। সিরাজ থেমে থাকে কিছু সময়। সে তীব্র অথচ স্থির দৃষ্টিতে বলে, ভুল বললেন ডাক্তার, ওর কপাল ভালো না, আমার কপাল ভালো। ও এমন একটা মেয়ে যে আমার জীবন ছুঁয়ে গেছে। আমি রাগী হতে পারি, জেদি হতে পারি, কিন্তু ওর সামনে আমি কিছুই না। ও একমাত্র মানুষ যে আমাকে ভালোবাসতে শিখিয়েছে। ও আমার স্ত্রী না হলে হয়তো আমি এখনই পাথরই থাকতাম। ও আমাকে মানুষ বানিয়েছে, আর ওর জন্য আমি পুরো দুনিয়ার বিরুদ্ধে যেতে রাজি। সোজা কথা, আমি সিরাজ খান, আর আমার অস্তিত্বে সুমাইয়া জাহান গেঁথে আছে। ব্যাস এইটুকুই যথেষ্ট। রিপোর্টটা হাতে নিয়ে সিরাজ কেবিন থেকে বেরিয়ে গেল। ডক্টরের কেবিন থেকে বেরিয়ে আসার সময় সিরাজ আর আগের মতো ছিল না, যেন সেই সিংহপুরুষ হারিয়ে গেছে। এখন সে একটা খালি খোলস, যার ভেতরে বিসর্জিত হচ্ছে শব্দ, শক্তি আর সাহস। হাসপাতালের করিডোরে তখনও ফ্যাকাশে আলোয় ঢাকা, কিন্তু সিরাজের চোখে শুধু অন্ধকার। সে ধীরে ধীরে হাঁটছে, কিন্তু প্রতিটি পদক্ষেপ যেন তাকে 100 বছরের পথের সমান অনুভূতি দিচ্ছে। সুমুর কেবিনের সামনে শখ করে দাঁড়িয়ে। সুমুর অবস্থার কথা ভালো শুনে অনন্যা খাতুন, শাহবাজ খান, রিয়াজ, শাহরুখ আর ফিরোজার বাড়িতে পাঠানো হয়েছে। সিরাজকে দেখে শাহবাজরা কাছে এলো। সিরাজ সকলকে উপেক্ষা করে দরজা ঠেলে সুমুর কেবিনে ঢোকে। শাহবাজ কিছু বলতে নিলে আয়ব চোখের ইশারায় থামিয়ে দেয় শাহবাজকে। কেউ কিছু বুঝতে পারে না সিরাজের বিষণ্ণতার কারণ। সিরাজ কেবিনে ঢুকে ভেতর থেকে দরজাটা লক করে দেয়। সুমু তখনও ঘুমে বিভোর। সিরাজ চেয়ারে বসে পরে ফাইলটা টেবিলের উপর রাখে। চোয়াল শক্ত, তার ভিতরের কষ্ট যেন রক্তে ছড়িয়ে গেছে তার। সে সুমুর হাতে হাত রাখে। স্যালাইনের পাইপে বেয়ে নামা ফোটার ফোটার মতো তার চোখের কোণে জমে থাকা কষ্টগুলো এবার গলে পড়তে চায়। সেরা ধীরে ধীরে ফিসফিস করে বলে, তোমার খান সাহেব এবার তোমার জন্য শেষ হয়ে যাচ্ছে সুইটার। তুমি যখন চোখ খুলবে তখন আমি তোমাকে আর একটা কথাও মিথ্যে বলতে পারবো না, কারণ তুমি নিজেই বুঝতে পারবে তোমার। সিরাজের কণ্ঠ থেমে যায়। মাথাটা সুমুর পাশে বিছানায় রেখে নিঃশব্দে চোখ বন্ধ করে রাখে সে। একটু সময় নিয়ে সে আবারও বলে, আমি জানি না তুমি আর কখনো হাসবে কি না, কিন্তু আমি প্রতিদিন নিজেকে ঘৃণা করব যদি তোমার মুখে আবার সেই পুরনো স্নিগ্ধ হাসিটা না দেখি। কিন্তু আমার কিছু করার নেই। এই সিরাজ খানের কাছে সুমাইয়া জাহানের থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু না। ঘরের টেবিলের ওপর রাখা ফাইলের নিচে বেরিয়ে আছে একটুখানি রিপোর্টের লেখা অংশ। সিরাজ সেটা হাতে নিয়ে আবারও দেখে। ডিরেক্টরি একটা শব্দ এখন তার বুকে ধারালো ছুরির মতো জখম করছে। সে হালকা ঠোঁট নেড়ে পড়তে শুরু করে। অ্যান্ড্রোমেট্রিয়াল টিউমার, পোস্টেরিয়র ওয়াল, আর্লি স্টেজ বাট হাই সেন্সিটিভিটি, ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশন রিকোয়ার্ড। ফাইলটা বন্ধ করে সে আকাশে সূর্যটা তখন ধীরে ধীরে নরম হয়ে সোনালি হচ্ছে। জানালার ফাঁক গলে সূর্যের আলো এসে পড়ে সুমুর কপালে। হাসপাতালের জানালায় পর্দা একটু নড়ে, হালকা রোদ এসে পড়ে বেডের পাশে সাদা চাদর। মনিটরের একটা না শব্দ হচ্ছে। সুমু ধীরে ধীরে চোখ মেলে তাকায়। খান সাহেব। সিরাজ নিজেকে গুছিয়ে বসে, যেন কেউ নিঃশ্বাস আটকে রেখেছিল অনেকক্ষণ। সুইটহার্ট। সিরাজের কঞ্চ কেঁপে ওঠে। সুমু সিরাজের দিকে তাকায় ধোঁয়াশার চোখে, মুখে ফ্যাকাশে ছায়া তার। সে বোঝার চেষ্টা করে সবটা। আপনি কোথায়? সিরাজ সুমুর কপালে হাত রাখে, স্বর শান্ত রাখার চেষ্টা করে সে। তুমি হসপিটালে? সুমুর চোখে কোনো
কোণে অজানা কষ্ট। সে কিছু বলতে চায় কিন্তু গলার মধ্যে যেন শব্দ আটকে আছে। আমার বাচ্চা। একটা কাপা প্রশ্ন। সেরা চোখ, তার মুখের অভিব্যক্তি কঠিন, গলা শুকিয়ে আসে। সে উঠে দাঁড়ায়, জানলার দিকে হাঁটে। সে জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে বলে, ডাক্তাররা বলেছে এখন শুধু তোমার সুস্থ হওয়াটাই সবচেয়ে জরুরি। সুমু ঠোঁট কাঁপে। আমার বাচ্চা কোথায়? সেরা পেছন ফিরে না তাকিয়ে বলে, সেটা ছিল আমাদের স্বপ্নের শুরু। সুমু সোজা প্রশ্ন করে। আর এখন? এখন তুমি আর বেঁচে থাকার একমাত্র কারণ। সুমু আস্তে করে উঠে বসে। হঠাৎ সে কিছু একটা অনুভব করে, বা হাতটা সে ছোঁয়ায় তার স্পর্শকাতর স্থানে। হাতটা চোখের সামনে আনতে সে চিৎকার করে ওঠে। সিরাজ দৌড়ে আসে সুমুর কাছে। সিরাজ সুমুর কাপা শরীরটা নিজের বুকে জড়িয়ে ধরে। সে কিছু বলতে চায় না, কারণ এই মুহূর্তে সেই শব্দগুলো বচ্চ বেমানান। সুমু কাঁদতে কাঁদতে বলে, চুপ করে আছেন কেন? বলেন না কিছু। সিরাজ ঠোঁট কামড়ে ধরে। তার মুখে কোনো প্রতিশ্রুতি নেই, শুধু আছে নিঃশব্দ হাহাকার। সুমু ধীরে বলল, আমি কেমন মা বলেন? একটা প্রাণ রাখতে পারলাম না, নিজের সন্তানকে ধরে রাখতে পারলাম না। সুমুর কাছে এই মুহূর্তে নিজের শরীরটাই যেন অপরাধী। তার হাত পেটের কাছে, পেটের দিকে ছুঁয়ে আবারও কেঁপে উঠছে। সিরাজ এবার সুমুর হাত দুটো চেপে ধরে। তার চোখ রক্তবন্ধ হয়ে উঠেছে। তুই কোনো দোষ করনি সুমো। আমি খালি হয়ে গেছি খান সাহেব, আমার ভেতরটা শূন্য হয়ে গেছে। সিরাজ গম্ভীর কণ্ঠে বলে, তুমি খালি নাও, আমি আছি তো, তুমি আমার প্রাণ। সুমু ধীরে চোখ বন্ধ করে। তার ঠোঁটে ব্যথায় ভেজা একটুখানি হাসে। সিরাজ সুমুকে জড়িয়ে দাঁড়িয়ে থাকে চুপচাপ। আজ একজন পুরুষ হয়ে নয়, একজন অসমাপ্ত বাবা হয়ে দাঁড়িয়ে থাকে সে। ঘরের ভেতর নীরবতা জমে আসে, শুধুই মনিটরের টিকটিক শব্দ। সুমু অল্প নড়ে ওঠে। চোখের কোণে ধীরে ধীরে জমতে থাকা এক টুকরো অশ্রু যেন গড়িয়ে পড়ে না। তার আগে সিরাজ তা মুছে দিয়ে নেয় নিজের হাতে। তার আগে সে রাস্তা মুছে দেয় নিজের হাত দিয়ে। সুমু কিছু বলতে চায় কিন্তু গলা দিয়ে স্বর বের হয় না। সে রাস্তার পাশে বসে সুমুর মাথায় হাত বুলিয়ে দেয়। এমন সময় দরজায় নক পড়ে। সেরাজ উঠে গিয়ে দরজা খোলে। একজন নার্স দাঁড়িয়ে হালকা হাসি মুখে নিয়ে। স্যার 3 ঘন্টা হয়ে গেছে, আপনি যদি একটু বাইরে আসতেন। আসলে ম্যামের। কথার মাঝখানে এক হাত উঁচু করে সেরাজ থামিয়ে দেয়। তারপর সেই চিরচেনা গভীর কণ্ঠে বলে, নার্স। না, আপনাকে করতে হবে না, আপনি রেখে যান, আমার বউ আমি করে দেব। নার্স একটু থমকে যায়। কিছু বলার চেষ্টা করো। সেরাজের চোখের ভেতরে দৃঢ়তা দেখে সে মাথা নিচু করে বলে, ঠিক আছে স্যার, এখানে রেখে যাচ্ছি, কিছু লাগলে জানাবেন। নার্স চলে গেল। সেরাজ দরজা বন্ধ করে ধীরে ধীরে সুমুর কাছে ফিরে আসে। বিছানার পাশে রাখা ছোট্ট প্যাকেটটা নিয়ে আসে, যেখানে নার্স ন্যাপকিন আর প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে গেছে। অন্য সময় হলে সুমু লজ্জা পেত, চোখ কুচকে তার খান সাহেবের দিকে রাগী দৃষ্টিতে তাকাতো আর বলতো। এসব কথা মানুষজনের সামনে কেউ বলে? তারপর তার খান সাহেবের সাথে খুনসুটি করতো। কিন্তু আজ সুমু চুপচাপ। তার চোখের কোণে একটুখানিও নোনা জল। ঠোঁট দুটো শক্ত করে একসাথে চেপে রেখেছে, যেন শব্দ করলেই সবকিছু ভেঙে পড়বে। কথাগুলো ভেবে সেরা দীর্ঘশ্বাস ফেলে। সে নত হয়ে সুমুর কাছে বসে। তারপর নিঃশব্দে সে তার এক হাতে চেঞ্জ করার জন্য সুমুকে সাহায্য করে। পুরো কাজটা সে যত্নের সাথেই করে। সুমু চোখ বুজে আসে, ঠোঁট কাঁপে। তার বুকের ভেতরটা থেকে একটা চাপা শব্দ বেরিয়ে আসে তার। আমি তো কিছুই চাইনি, আমি চেয়েছিলাম বাবুটা আমাদের কোলে আসুক। এটা তো খুব বেশি চাওয়া ছিল না, তাই না? সেরাজ তাকিয়ে থাকে সুমুর দিকে। সুমু আবারও বলে, খান সাহেব, আমার বাবুটাকে কখন কোলে নেব? সেরাজ চোখ বন্ধ করে। তার ভেতরে কিছু একটা চিৎকার করে উঠে, কিন্তু বাইরে থেকে সে শান্ত কণ্ঠে বলে, যখন তুমি একেবারে ঠিক হয়ে যাবে সুইটহার্ট, তখন আমরা আবার ডাকবো ওকে। আবার আসবে আমাদের বেবি। তুমি তুই কি অসুস্থ খান সাহেব? আমি সেরাজ টেবিল থেকে রিপোর্টটা নিয়ে সুমুর হাতে দেয়। সুমু আলতো হাতে রিপোর্টটা ধরে। ধীরে ধীরে রিপোর্টটা খুলে পড়তে শুরু করে। রিপোর্টটা পড়া শেষে সে বালিশে মাথা ঠেকে চোখ বন্ধ করে বসে থাকে। সেরাজ রিপোর্টটা জায়গা মতো রেখে বলে, নিজেকে দোষ দিচ্ছ, তোমার কোনো দোষ নেই। সৃষ্টিকর্তা যা করেন অবশ্যই আমাদের ভালোর জন্য করেন। তুমি আর ভেবো না, নিজেকে স্ট্রং বানাও। তুমি তো সিরাজ খানের বউ, এত দুর্বল আমার সুইটহার্ট নয়। কি আর কোনোদিনও মা হতে পারবো না? সেরাজ সুমুর হাত শক্ত করে ধরে বলে, এমনটা নয়, অবশ্যই পারবে। ডাক্তার বলেছে অপারেশনটা হয়ে গেলে 1 বছর পর আমরা আবারও ফ্যামিলি প্ল্যানিং করতে পারবো।
একটু স্বস্তি পেল সেরাজ। সুমুকে জড়িয়ে বসে রইল। ধপধপে সাদা মার্বেলের কাচের ওপর দেয়াল, কোনো জানালা নেই। আলো আসে ছাদের নিচে বসানো নীলাভ বাতি থেকে। সেই আলো চোখে লাগে না, কিন্তু দেয় এক অজানা গা ছমছমে অনুভব। রুমের কোনায় রাখা এক বিশাল অ্যাকুরিয়ামে কালো অ্যারোয়ানা মাছ ধীরে ধীরে সাঁতার কাটছে। কেন্দ্রে এক বিশাল চকচকে টেবিল, টেবিলের চারপাশে বসবার চেয়ারগুলো কালো লেদার, নিচে চুপচাপ ঘুরছে হাইড্রোলিক চাকা। রুমের ঠিক মাঝখানে বসে আছে রায়ান চৌধুরী, এক হাতে মোবাইল, অন্য হাতে ডান পায়ের হাঁটুতে ঠেস দেওয়া, চোখে অদ্ভুত এক স্থিরতা। কিছু যেন কাউকে শেষ করবার মতো জীবনের গেমে চাল দিচ্ছে। মোবাইলের স্পিকারে ভেসে আসছে কাপা গলায় ডক্টর দুর্জয়ের কঞ্চ। রায়ান গভীর গলায় বলল, দুর্জয়, ওর এখন কি অবস্থা আমি দেখতে চাই। আমাকে একটা ভিডিও ক্লিপ পাঠাও। ফোনের অপর প্রান্তে দুর্জয়ের গলা কাঁপছে, কণ্ঠ ভয় মিশে আছে তার। বস, রুমের সামনে খুব কড়া সিকিউরিটি দেওয়া আছে, আর ওই কেবিনে কোনো পুরুষ ডাক্তার ঢুকতে পারবে না। এটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। রায়ান ঠোঁট কুণ্ঠিত করে শান্ত গলায় বলল, ঠিক আছে, তবে কোনো নার্স পাঠাও। আমার ভিডিও ক্লিপ চাই। চাই মানে চাই। দুর্জয় আবার একটু থমকালো কণ্ঠে কম্পনের সাথে বলল, চেষ্টা করছি বস। চেষ্টা চেষ্টা না, আমার চাই। দুর্জয় হালকা নিঃশ্বাস নিয়ে বলল। বুঝেছি বস, আমি দেখছি কি করা যায়। রায়ান কলটা কাটলো। দুর্জয় একজন নার্সকে তার কেবিনে ডেকে পাঠালো। নার্স আসতে দুর্জয় তার সামনে এক বান্ডিল টাকা রেখে বলল, 103 নাম্বার কেবিনের পেশেন্টের কি অবস্থা এখন? তার একটা ভিডিও ক্লিপ আমাকে এনে দাও। কিন্তু স্যার, ওই কেবিনের সামনে গার্ড দাঁড়ানো, এখন তো কারো ঢোকা নিষেধ। দুর্জয় টাকার বান্ডিলটা নিয়ে বলল। ঠিক আছে, আপনি যান, অন্য কাউকে দিয়ে করিয়ে নেব। নার্সটি লোভে পড়ে গেল। এতগুলো টাকা হাতছাড়া করা ভয়ে সে তাড়াহুড়ো করে বলল, আমি পারবো স্যার, আমি পারবো। দুর্জয় হাসলো। নার্সটি বেরিয়ে গেল কেবিন থেকে। হাসপাতালের করিডোরে ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে। বিভিন্ন ওয়ার্ডে রোগীরা ঘুমিয়ে পড়েছে। নার্সদের গলার আওয়াজও ক্ষীণ হয়ে আসছে, যেন রাতের গভীরতাও ক্লান্ত হয়ে পড়েছে। কিন্তু সুমুর কেবিনের চারিপাশে নিঃশব্দে দাঁড়িয়ে থাকা ছায়াগুলো এখনো সজাগ। ঘড়ির কাঁটায় রাত 2টো। সিরাজের বডিগার্ডেরা কড়া নজরে দেখছে চারিপাশে চলাফেরা করা প্রতিটি মানুষকে। চতুর্থ তলায় কেবল এই একটি কেবিনের সামনে রয়েছে 5 জন সশস্ত্র নিরাপত্তা রক্ষী। কেবিনের ভিতর নরম আলো জ্বলছে। সুমুর নিঃশ্বাস ওঠানামা করছে ধীরে শান্তভাবে। ক্লান্ত শরীর, ঘুমে আচ্ছন্ন, কিন্তু কপালের মাঝে লুকোনো দুশ্চিন্তার ছায়া এখনো মুছে না তার। সেরাজ পাশে বসে হাত ধরে রেখেছে সোমর। তার চোখে ঘুম নেই, শুধু নীরব ধ্যান। আর বুকের গভীর থেকে জমে উঠছে অপরাধ বোধ। সে অপরাধ যা তাকে বারবার বলে, তোমার স্ত্রী আজ তার শরীরের ভেতর হারিয়েছে একটি স্বপ্ন, আর তুমি কিছু করতে পারোনি। সেরাজ জানালার পাশে গিয়ে দাঁড়ায়। বাইরে চাঁদের আলো কাচের উপর পড়ে সাদা রেখার মতো জ্বলছে। হাসপাতালের নিচে তার গাড়ি দাঁড়িয়ে আছে, আলো নিভানো। আকাশে একটা নিস্তব্ধ, অথচ সেরাজের বুকের ভেতর ঝড়। হঠাৎ পেছন থেকে একটা মৃদু কাশি ভেসে আসে। সে ঘুরে তাকায়। সুমু উঠে বসেছে। আপনি জেগে আছেন? সুমু উঠে বসেছে, চোখ আধো ভোজা। সেরাজ দ্রুত তার পাশে ফিরে আসে। সুমু নিঃশব্দে তাকায় তার খান সাহেবের চোখে। চোখের নিচে কালি ছুট ফাটা, তবুও তার চোখে সেই শান্ত তৃপ্তি। কাল আমাকে বাড়ি নিয়ে যাবেন না? সেরাজ তার কপালে ঠোঁট ছোঁয়ায়। নিয়ে যাব, নিজের হাতে শাড়ি পরিয়ে দেব কাল তোমাকে। আপনি আমার সাথে ঘুমাবেন না? সেরাজ আলতো হেসে সুমুকে বুকে জড়িয়ে শুয়ে পড়ে। দুর্জয়ের পাঠানো নার্স সুমুর কেবিনের দরজার সামনে দাঁড়ালো। ভেতরে যাবার জন্য পা রাখতে বডিগার্ডরা তাকে আটকে সোজা মুখে বলল, বিনা পারমিশনে এই কেবিনে কাউকে অ্যালাউ করা হবে না ম্যাডাম, অনুগ্রহ করে ফিরে যান। নার্স হালকা কড়া গলায় বলল, আমি পেশেন্টকে দেখতে এসেছি। সরি, ভিতরে স্যার নিজে আছে, স্যার দেখে নিবে ম্যামকে, আপনি আসতে পারেন। নার্স লজ্জায় ও ভয় পেয়ে পিছিয়ে গেল। সে বুঝলো আর ওইদিকে থেকে ঢোকা সম্ভব নয়। আর্লিগের নার্স ফোনে ডক্টর দুর্জয়ের কাছে রিপোর্ট করলো, স্যার, বডিগার্ডরা আমাকে ঢুকতে দিচ্ছে না। তারা বলছে পারমিশন ছাড়া কেউ অ্যালাউ হবে না, আর ভেতরে ওনার হাজব্যান্ড আছে।
দুর্জয় শান্ত গলায় বলল। ঠিক আছে, আমি রায়ান স্যারের সঙ্গে কথা বলছি। দুর্জয় কল কেটে রায়ানকে কল করলো। রায়ান কল পিক করতে দুর্জয় ভয় মেশানো কঞ্চি বলল, রায়ান। স্যার, নার্স ঢুকতে পারেনি। বডিগার্ডরা কেবিনের দরজা পাহারা দিচ্ছে। আর তার থেকেও বড় কথা, ভেতরে সিরাজ খান নিজে আছেন। মুহূর্তে উত্তেজিত হয়ে উঠল, তার চোখ জ্বলে উঠল অগ্নির মতন। সে ফোন ছুঁড়ে মেরে রুমের ভেতরে ভাঙচুর করতে শুরু করলো। মাহিন দ্রুত রায়ানের পাশে এসে বলল, স্যার শান্ত হন, এই রাগে কোনো লাভ নেই। পরিকল্পনা করে ধীরে ধীরে কাজ করা দরকার। রায়ান গর্জে উঠল। আমি আর কোনো দেরি চাই না, ওকে আমার চাই। মাহিন হালকা কঞ্চে বলল, রায়ান। ঠিক আছে স্যার, আমরা সব সামলে নিব, আপাতত একটু ধৈর্য ধরুন। রায়ানের চোখে রাগ। সে গর্জন করে বলল, ধৈর্য ধরতে পারছি না, আমার হাতে সময় কম। সে পার্টির দিন ওই মেয়েকে আমি প্রথম দেখেছিলাম। সেদিন ওর প্রতি ভালো লাগা আসলেও পাত্তা দেয়নি, কিন্তু থেমে গেল রায়ান। সে এক মুহূর্ত থেমে আবারও বলল, আমি তো জানতাম না ভালোবাসা এমন হয় মাইন। ছুঁতে না পারলেও অনুভব করতে হয়, কথা না বলতেও শুনে ফেলতে হয়, আর কাছে না গিয়েও আজীবন পাশে থাকতে ইচ্ছে করে। আমি ওকে চাই মাইন, আমি ওকে চাই, শুধু একজন নারীর মতো না, আমার জীবন হয়ে, আমার বেঁচে থাকার কারণ হয়ে। মাহিন নীরবে তাকিয়ে থাকে রায়ানের চোখে। একবারের জন্য মুখে কোনো শব্দ আসে না তাদের, শুধু নিঃশ্বাসের শব্দ ঘরে প্রতিধ্বনি হয়। রায়ান একটু হেসে আবারও বলে, ভালোবাসা মাহিন, এই শব্দটা তো আমি বহুবার শুনেছি, বহু মেয়ের ঠোঁটে, চোখে, কণ্ঠে, কিন্তু জানিস, সমুর চোখে যখন আমি প্রথম সেই বিষণ্ণ প্রশান্তি দেখেছিলাম, আমি বুঝেছিলাম আমি শেষ হয়ে গেছি। আমি তাকে চেয়েছি যেমন মরুভূমি চায় এক ফোঁটা জল, আমি তাকে চেয়েছি যেমন এক অবিশপ্ত কবি চায় তার অপূর্ব কবিতার শেষ পঙ্গু। আমি তাকে ছুঁতে চাই না মাহিন, আমি চাই সে আমার প্রতিটি নিঃশ্বাসে থাকুক, আমার রক্তে, আমার ঘৃণায়, এমনকি আমার পাপেও। তাকে পাবো না, তাকে পাবো কিনা জানি না, কিন্তু আমি চাই সে আমার চোখের দিকে তাকিয়ে বলবে, রায়ান তোমাকে আমি ভয় পাই। সেদিন আমি তার সামনে বসে বলবো, ভয়টাই তো ভালোবাসার আরেক রূপ মায়াবতী। ভালোবাসলে মানুষ তার নিজের মনকেই ভয় পায়। আপনি তো নারীদের ঘৃণা করতেন বস। আপনার মতো কঠোর মনের মানুষের পক্ষেও কাউকে ভালোবাসা সম্ভব, বিশেষ করে নারীকে ভালোবাসা সম্ভব। রায়ান এক মুহূর্ত চুপ থেকে তার চোখের পাতা ধীরে নামে, তারপর গলায় এক বিষণ্ণ ধ্বনি এনে বলে, হ্যাঁ আমি নারীদের ঘৃণা করতাম, তাদের কাঁদতে দেখলে হাসতাম, ভালোবাসা বলতে বুঝতাম দুর্বলতা। আমি বিশ্বাস করতাম নারীরা কেবল ছলনার প্রতিচ্ছবি, কিন্তু সুমো, সে আমার সব বিশ্বাস ভেঙে দিয়েছে। তার চোখে ছিল না কোনো জটিলতা, তার মুখে ছিল না কোনো স্বার্থ। আজ আমি সেই ভয়টাকে ভালোবেসে ফেলেছি মাহিন। ওকে আমি মারতে চেয়েছিলাম, এই কারণে আরও বেশি মরিয়া হয়ে উঠেছিলাম ওকে মারার জন্য, কিন্তু পারলাম কই। ওর অনেক বেশি পবিত্র, একদম অন্যরকম। আমি তোকে বলে বোঝাতে পারবো না। ওর চোখে আমি যা দেখেছি, ওর মধ্যে আমি যা দেখেছি, তা আমি জীবনে অন্য কোনো নারীর মধ্যে দেখিনি। আমি নারীদের ঘৃণা করতাম, কিন্তু সুমু নামের মেয়েটা আমার সেই ঘৃণার গায়ে ভালোবাসার আগুন লাগিয়ে দিয়েছে। শেখ বাড়ির ড্রয়িং রুমে এখন আগুন জ্বলছে। সামিয়া আর নাজমিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখে পানি দুজনের। তাদের দুজনের পাশে দাঁড়িয়ে আছে ফারিয়া আর ফারিন। তারা দুজনেই চুপচাপ। ঘর ভর্তি মানুষ। সাখাওয়াত সাহেব, শামীম সাহেব, রুমা বেগম, হাসি বেগম, মাজেরা বেগম, আশিক, শাহরুখ, ইফতিয়া, রাইসা, সকলে উপস্থিত ড্রয়িং রুমে। ইফতিয়া আর রাইসা কাল এসেছে এই বাড়িতে, কিছুদিন থাকবে তারা। ঘরের পরিবেশটা চাপা, উত্তেজনায় ঠাসা। হঠাৎ হাসি বেগম তেড়ে উঠে, তোমরা কি ভেবেছো নিজের মতো করে চলবে? স্কুল ফাঁকি দিয়ে কলেজে গিয়েছো কোন সাহসে? কার থেকে অনুমতি নিয়ে? রুমা বেগম রাগী স্বরে কাঁপিয়ে বলেন, আর একবার এমন করলে হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। আজ পিয়ার সময় মতো না গেলে কি হতো বুঝতে পারছো? পড়াশোনা করতে ভালো লাগে না, তাই না?
ছেলে দেখবে দুজনের জন্য। বিয়ে দিয়ে দেই তোমাদের দুজনকে। বাদরামে যখন করবেই শ্বশুর বাড়িতে গিয়ে করো, এই বাড়িতে সব চলবে না। সামিয়া চোখ মুছে বলল। ওরা বাজে কথা বলেছিল, আমরা তো কিছু বলিনি। হাসি বেগম মেয়েকে মারার জন্য তেরে আসতে নিলে শাহরুখ আটকালো হাসি বেগমকে। হাসি বেগম তাতে দত চেপে বলল, অন্যায় করে আবার মুখে মুখে কথা বলার সাহস কিভাবে পাস তুই? জিভ টেনে ছিঁড়ে ফেলবো। ওরা বাজে কথা বলছে, তোরা কোন সাহসে স্কুল ফাঁকি দিয়ে কলেজে গেলি তার জবাব দে। সাকত সাহেব থামিয়ে দিয়ে বললেন, থামো তোমরা, ওরা ছোট, কেউ মারবে না ওদের, দোষ ওরা করেনি। মানছি ওরা স্কুল ফাঁকি দিয়ে কাউকে কিছু না বলে কলেজে গিয়ে অন্যায় করেছে, তাই বলে ওই বদমাস ছেলেগুলো আমার বাড়ির মেয়েদেরকে বাজে কথা বলবে? তোমরা চুপ থাকো, পিয়াস আসুক, ওর থেকে সব শোনা যাবে। শিকদার বাড়ি আর শেখ বাড়ি সবাই জানে পিয়াস রাগান্বিত একটা ছেলে, এখনই আসবে বিস্ফোরণ ঘটবে। ইফতিয়া আস্তে করে ফারিনকে সরিয়ে একটু সাইডে নিয়ে গিয়ে বলল, কলেজে কি হয়েছে ফারিন? ফারিন সরল মনে একটা ছোট্ট ঝোঁক গিরে বলল, সেদিন সকালে সামিয়া, নাজমিন আর পারুপু মিলে প্ল্যান করেছিল আজ স্কুল ফাঁকি দিয়ে কলেজ যাবে ওরা। একটা ছোট্ট অ্যাডভেঞ্চার বলতে পারো। আমি আর পারুপু তো আগে থেকে কলেজে থাকতাম, বাট ওদের কথা ছিল স্কুল ফাঁকি দিয়ে কলেজে আসবে। আমি আর পারুপু একটা ক্লাস পর কলেজ থেকে বেরিয়ে যেতাম, কলেজ ঘুরে রেস্টুরেন্ট যেতাম, একটু হালকা খাওয়া দাওয়া করতাম, তারপর বাড়ি ফিরে আসতাম। আর আমরা আগে থেকে জানতাম ভাইয়া আজ কলেজ যাবে না, তবে আমাদের ভাগ্য অন্য কিছু প্ল্যান করে রেখেছিল। সামিয়া আর নাজমিন কলেজে ঢুকতে কিছু ছেলের নজর ওদের দিকে পড়ে। ওরা সামিয়া আর নাজমিনকে উল্টাপাল্টা কথা বলেছে। ঠিক তখনই কোথা থেকে ভাইয়া আর তার দলবল কলেজে এসে হাজির হয়। ভাইয়া আসতে কিছু জুনিয়র ছেলে সবটা ভাইয়াকে বলে দেয়। আর ভাইয়া তো জানোই, ওই ছেলেগুলোর দলবল সহ কলেজ ক্যাম্পাসের মধ্যে বেধড়ক পিটিয়েছে। তারপর শাহরুখ ভাইয়াকে কল দিয়ে কলেজে আসতে বলেছে। শাহরুখ ভাইয়া আসতে আমাদের এই বাড়ি পাঠিয়ে দিয়েছে। আর তারপরে সবটা তো দেখতেই পাচ্ছ। ফারিন বাইকের শব্দ শুনে গেল। পিয়াস ঢুকে এলো বাড়ির ভেতর, এসে সোজা সামিয়ার দিকেই তাকালো। সাক্ষাৎ পিয়াসকে দেখে বসতে বলল। পিয়াস কোনো দিকে পাত্তা না দিয়ে সোজা শামীম সাহেবের দিকে তাকিয়ে বলল, ওদের বকছেন? শামীম সাহেব ঠান্ডা গলায় বলল। শামীম সাহেব কথা শেষ করার আগে পিয়াস শান্ত কিন্তু ভারী কণ্ঠে বলে উঠল, আমি বারণ করেছিলাম মামু ওদের কিছু না বলতে। ঘরটা আরো নিস্তব্ধ হয়ে গেল, কারো মুখে কোনো শব্দ নেই। ফারিন, ফারিয়া, ইফতিয়া পর্যন্ত নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে পিয়াসের দিকে। সামিয়ার চোখ থেকে পানি গাল বেয়ে নেমে যাচ্ছে। নাজমিন চোখ নিচু করে দাঁড়িয়ে আছে, যেন পৃথিবীর সব ভুল আজ ওদের ঘাড়ে এসে পড়েছে। হাসি বেগম রেগে বললেন, তোমাদের বোনরা ভুল করবে আর তাদের কিছু বলা যাবে না? তুমি ওদের শাসন না করে উল্টো ওদের পক্ষ নিচ্ছ। তোমাদের এই আধুনিকতার ঠেলায় একদিন কিছু একটা হয়ে। পিয়াস মুখ ফিরে হাসি বেগমের চোখে চোখ রেখে বলল, হ্যাঁ আমার। আর ওদের দিকে কেউ স্পর্শ করার সাহস দেখালে তাদের গায়ে আগে আমার হাত উঠবে। আমি জানি ওরা ভুল করেছে, স্কুল ফাঁকি দিয়ে কলেজে গেছে, কিন্তু তাতে কারো অধিকার হয় না ওদের অসম্মান করার। ওরা বোকামি করেছে, কোনো অপরাধ না। সাকত সাহেব মাথা নেড়ে বললেন, ঠিক বলছো পিয়াস, আমি প্রথমেই বলেছি ওরা ছোট, শিক্ষা দিতে হবে, অপমান নয়। মাজেরা বেগম ধীরে ধীরে বললেন। পিয়াস এগিয়ে এসে সামিয়ার সামনে দাঁড়ালো, খুব নিচু গলায় বলল, তুই কাঁদছিস কেন রে? সামিয়া কাপা কঞ্চে বলল, আমরা তো কিছু করিনি ভাইয়া, ওরাই তো। সামিয়ার কথা আটকে গেল কান্নায়। পিয়াস ধীরে ধীরে নরম সুরে বলল, কাঁদবি না, আমি আছি তো, এইরকম আর করিস না। প্রথম পিয়াস একটা সাহস দেখালো। ছোট থেকেই সে সামিয়াকে কখনো ছুঁয়ে দেখেনি। সে সামিয়ার হাত ধরল। পিয়াস সামিয়ার হাত টেনে নিল নিজের দিকে, আরেক হাত দিয়ে ইশারা করলো নাজমিনকে। ঠান্ডা গলায় বলল, চল আজ আমাদের বাসায় থাকবি, এই বাড়িতে আজ থাকতে হবে না। সামিয়া একটু কাপা কাপা গলায় বলল, কিন্তু ভাইয়া। পিয়াসের গলা এবার কঠিন হলো। সে হালকা কড়া মেজাজে বলল, চুপ, একটাও কথা না। দুজনকে সামনে নিয়ে দরজার দিকে হাঁটা শুরু করলো পিয়াস। সবাই নীরবে তাকিয়ে আছে। পিয়াস কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে এলো ওদের নিয়ে। শামীম সাহেবরা আর কিছু বলল না। সেই মুহূর্তে পেছন থেকে একটা চেনা
গলা শোনা গেল শাহরুখ হালকা ফিসফিস করে পিয়াসকে বলল। আমার বোনকে নিয়ে যাচ্ছিস? তাহলে তোর বোনকে এখানে রেখে যা। পিয়াস থেমে গেল, সামিয়ারা একটু সামনে চলে গেল। পিয়াস এক পা পেছনে ঘুরে শাহরুখের চোখে চোখ রেখে বলল, ঠিক এভাবে একদিন বউ করে নিয়ে যাব। হ্যাঁ, আমিও আনবো তোর বোনকে। এখন তোর বোনকে রেখে যা। তুইও চল আমাদের বাড়িতে, আজ রাত আড্ডা দিয়ে কাটাবো। ওদের দুজনের কথার মাঝে ইফতিয়া আর রাইসা আশিক এলো। আশিক আলতো হেসে বলল, সবাই ফুপিমনির বাড়িতে চলে গেল, আমরা এখানে কেন থাকবো? আমরাও যাব। সকলে মিলে একসাথে বেরিয়ে পড়লো শিকদার বাড়ির উদ্দেশ্যে।